আচ্ছা, একটা ডক্টর মোহাম্মদ ইউনুস দিবস পালন করলে কেমন হয়? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস দিবস পালন হবে। ওখানে আমরা সবাই যে ওনার যে অবদান বিশ্বব্যাপী, বাংলাদেশে এটা নিয়ে একটা দিনভর আলোচনা করব। কারণ উনি সামাজিক ব্যবসাটাকেই মনে করে একমাত্র ব্যবসা, আর কোনো ব্যবসা নেই। কিন্তু ভেরি আনফর্চুনেট, বাংলাদেশে ওনার যে সামাজিক ব্যবসার কথা বলে, গ্রামীণ ফোনের কথা, সেইটাতে আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে সরকারি অর্থায়নে এই গ্রামীণ ব্যাংকটা তৈরি হয়েছিল। হ্যাঁ, সেই অর্থায়নের টাকা 25% গভর্নমেন্ট পেত, এবং এখানে এক ধরনের কর ভর্তুকি ছিল গভর্নমেন্টের বরাবরই। উনি এই মেয়াদে এসে যেটা করলেন, সরকারের বেনিফিটটাকে উনি 10% করে দিলেন। এবং আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে বাংলাদেশে যে গ্রামে মাইক্রো ক্রেডিট, যেটাকে উনি সামাজিক ব্যবসা বলছে, এইটার যে উচ্চ ঋণ হার, হ্যাঁ, যেটার ফলে বাংলাদেশের গ্রামীণ নারীরা, মূলত গ্রামীণ নারীদের উন্নয়নের কথা বলে এই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা কিন্তু খুব কার্যকর হয়নি। এটা নানা কারণে কার্যকর হয়নি, কারণ টাকার অ্যামাউন্টটা এত কম ছিল যে সেটা দিয়ে হচ্ছে একটা ব্যবসা দাঁড় করানো একটু কঠিন ব্যাপার। আবার টাকার রিটার্ন যে পলিসি, সেটার জন্য ধরেন যে নর্মাল ব্যাংকিং সেক্টরে যেটা হয়, যে একটা ব্যাংক থেকে আপনি ব্যবসার উদ্দেশ্যে যদি লোন পান, একটা গ্রেস পিরিয়ড দেয়, মানে ওই সময়টা আপনাকে ব্যাংকে কিস্তির টাকা দিতে হবে না, 2-3 মাস 6 মাস, ব্যবসার ধরন বুঝে। যদি অনেক বড় প্রজেক্ট হয়, সেটা 1 বছর পর্যন্ত থাকে, কারণ ওই প্রজেক্টটাকে দাঁড় করাতে হবে। তারপর যে ওটার হচ্ছে রিটার্ন আসবে, তখন ব্যাংককে তারা দেয়া শুরু করবে মূল টাকা এবং হচ্ছে ইন্টারেস্টের টাকা। কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে যেসব নারীরা, মানে যেসব কি ভোক্তারা আর কি বলি, গ্রাহকরা টাকা নিত, তাদেরকে ওই দিন আর সপ্তাহের মধ্যে টাকাটা শোধ করতে শুরু করতে হয়। যার ফলে হয় যে প্রথমত পুঁজিটাই অনেক ছোট, সেই পুঁজি দিয়ে আপনাকে যখন ব্যবসা দাঁড় করাতে হয়, এবং সেই ব্যবসা দাঁড় করাতে যে আপনাকে আবার একদম ইনিশিয়াল স্টেজেই আপনাকে ব্যাংকের কিস্তি পরিশোধ করতে শুরু করতে হয়, সুদ সহ, তখন আসলে ব্যবসাটা দাঁড়ায় না। তো এই কারণে বাংলাদেশে এই প্রজেক্টটা মার খেয়ে গেছে। এখন আমার যেটা মনে হয়েছে যে গ্রামীণ ব্যাংক নিয়ে তো আসলে কেন বাংলাদেশে ফেইল করলো, সেটা আমাদের জানা দরকার। গ্রামীণ ব্যাংক ফেইল করেনি, কিন্তু গ্রামীণ ব্যাংক নিয়ে যেসব গ্রাহকরা ব্যবসা করতে গেছে, মোস্ট অফ দ্য পিপল ফেল করেছে। গ্রামীণের চেইন অফ কমান্ডটা খুব স্ট্রং গ্রামীণ ব্যাংকের, যে তারা হচ্ছে যাকেই টাকা দেয় যে কোনোভাবেই সেই টাকাটা উদ্ধার করে আনতে পারে। কিন্তু এইটা তো আসলে ব্যবসা, মানে একটা ব্যাংকের উদ্দেশ্য হতে পারে না। ব্যাংক হচ্ছে আমানত রাখবে, সেই আমানতটাকে খাটায় সেটার যে বেনিফিট হবে সেইটার থেকে আপনি গ্রাহকদেরকে ঋণ দিবে, ব্যাংকটার উন্নয়ন করবে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তা আমার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সেন্টার বা তার বক্তৃতাবাজি বিশ্বজুড়ে যেভাবে প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশে করতে পারেনি। সেই ক্ষেত্রে ওনার উচিত ছিল, যেহেতু উনি একজন স্কলার, শিক্ষক মানুষ, উনি এটা নিয়ে গবেষণা করতে পারতো, কেন বাংলাদেশে আসলে গ্রামীণ ব্যাংক নিয়ে যেসব ঋণ গ্রহীতা ব্যবসা করতে যায় তারা সফল হতে পারে না কেন, সেটা হতে পারতো। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গ্রামীণ ব্যাংক যে ন্যূনতম একটা টাকা দেয় ব্যবসা করার জন্য, অনেক ফ্যামিলি ভাবে যে এখন আমার খুব টাকাটা দরকার, ওখানে যেহেতু সদস্য হলে কিছুদিন টাকা দিলে টাকার ঋণ নেওয়া যায়, ঋণ নিয়ে অন্য কাজে ব্যয় করে ফেলে, এটাও হতে পারে। তো সবকিছু মিলায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফলতার গল্প আমরা শুনি, বাংলাদেশে ওনার কতটুকু কন্ট্রিবিউশন, এইটা নিয়ে একটা ইউনুস দিবস হতে পারতো। সেখানে আমরা সবাই মিলে আলোচনা করতাম আসলে যে উনি কি কি অবদান রাখতে পেরেছেন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে, বাংলাদেশের সামাজিক ব্যবসার ক্ষেত্রে। সেই আলোচনাটা হলে বোধহয় উনি যে অমরত্ব চান, সেই অমরত্বটা পেতে পারতেন। আর ইতিমধ্যেই উনি রাজনৈতিকভাবে অমরত্ব পেয়েছেন। তরুণরা ওনাকে যে সুযোগটা দিয়েছে, উনি একজন বয়স্ক তরুণ হিসেবে সেই সুযোগটা নিয়ে দেশের জন্য কাজ করছেন দৃশ্যমানভাবে। যেমন ধরেন যে গতকালকেই আপনার ওনার প্রেসের যে শফিকুল আলম সাহেব বলেছে যে সাংবাদিকদের সচিবালয়ের যে এক্রিডিটেশন কার্ড, এটা বাতিল করা ভুল সিদ্ধান্ত ছিল। মানে 10 মাস আগে যে সিদ্ধান্ত নিচ্ছে, 10 মাস পর এসে বললো এটা ভুল সিদ্ধান্ত। ভবিষ্যতে এইরকম নানা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত দোলাচালে তারা থাকতে পারে, ভুল স্বীকার করতে পারে। তো আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অমরত্ব চায়, সেই অমরত্ব তো উনি পেয়ে গেছেন অলরেডি। বিশ্বব্যাপী ওনার যে সুনাম
বিশ্বব্যাপী ওনার যে ইয়ে মানে এই যে ধরেন প্রিন্স চার্লসের ওখানে উনি যে অ্যাওয়ার্ডটা নিতে গেলেন, হ্যাঁ, তো সেখানে দেখা গেল যে এক ঝাঁক তরুণের মাঝে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ওনার যে মানে এত বয়স হয়ে ওনার যে তারুণ্য, তরুণ উদ্যম, তরুণদের সাথে এই যে বাংলাদেশের তরুণরা যে আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ তৈরি করার একটা নতুন বন্দোবস্তের যে সুযোগ দিল, সেই সুযোগটা কাণ্ডারি উনি হলেন। উনি এর মধ্যে দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। তবে ইতিহাস আসলে সিদ্ধান্ত নিবে ওনাকে ইতিহাসের কোন অংশটায় রেখে দিবে, ওনাকে ইতিহাস ভালোভাবে মনে রাখবে নায়ক হিসেবে, নাকি ভিলেন হিসেবে, নাকি শুধুই একজন সময় উপযোগী সুযোগ সন্ধানী হিসেবে ওনাকে চিহ্নিত করবে। এটা তো ইতিহাসের হাতেই ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে আপনি আমি আসলে কেউই এই সিদ্ধান্ত নিতে পারবো না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার মধ্যে যে নিজেকে অমর করার ক্ষুধা, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, এটা আমি চাই যে আপনি যতদিন সুস্থ থাকবেন এই ক্ষুধাটা আপনার মধ্যে থাকুক। আপনাকে দেখে আরো অনেকে আশাবাদী হবে। আপনি 17 বছর আগে যে যাত্রা শুরু করেছিলেন, যে বাংলাদেশের দায়িত্ব নিতে চেয়েছিলেন, সেই দায়িত্বটা আপনি 17 বছর পর নিতে পেরেছেন। কিভাবে পেরেছেন সেই গল্পে আমি যেতে চাই না, সেই আলোচনায় যেতে চাই না। তবে আপনি নিতে পেরেছেন, এটা নিশ্চয়ই ভবিষ্যতে আপনার এই জীবনে অনেককে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে।